নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আজ আমি আপনাদের যে গল্পটি শোনাতে যাচ্ছি সেটি কোনো কাল্পনিক উপন্যাস নয়, বরং আমার জীবনের এক ঝড়ো অধ্যায়। প্রতিটি বিবাহিত নারীর জীবনেই কিছু না বলা গোপন ইচ্ছে থাকে, কিছু সুপ্ত আগ্নেয়গিরি থাকে যা সঠিক স্ফুলিঙ্গ পেলেই জ্বলে ওঠে। আমার সাজানো সংসারে সেই স্ফুলিঙ্গ হয়ে এসেছিল আমারই প্রতিবেশী এক দেবর। আমাদের সম্পর্কটা সমাজের চোখে হয়তো পাপ, কিন্তু সেই মুহূর্তে আমার কাছে সেটাই ছিল একমাত্র মুক্তি। গল্পটি শোনার আগে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমার জীবনের বাকি অংশটুকু আপনারা জানতে পারেন। চলুন ফিরে যাই সেই দিনগুলোতে। আমার নাম রিয়া, বয়স ৩২ ছুঁই ছুঁই। স্বামী, সংসার আর ৫ বছরের একটা মেয়ে নিয়ে আমার জীবন। আমার স্বামী রাশেদ মানুষ হিসাবে ভীষণ ভালো, কিন্তু বড্ড বেশি কাজের পাগল। সকাল ৯টায় বেরিয়ে যায় আর ফেরে রাত ১১টায়। ক্লান্ত শরীরে খেয়ে দেই ঘুম। বিয়ের প্রথম ২-১ বছর যে রোমান্সটুকু ছিল তা এখন অফিসের ফাইলের নিচে চাপা পড়ে গেছে। আমি যে একজন রক্তমাংসের মানুষ, আমারও যে শরীরে উষ্ণতার প্রয়োজন হয় সেটা হয়তো ও ভুলেই গিয়েছিল। আমরা থাকি ঢাকার এক নিরিবিলি এলাকার দোতলা এক বাসায়। আমরা দোতলায় আর নিচতলায় থাকে বাড়িওয়ালারা। বাড়িওয়ালার ছোট ছেলে আবির, বয়স ২৩-২৪ হবে, ভার্সিটিতে পড়ে। ফর্সা, লম্বা আর জিম করা শরীর। প্রথম ওকে দেখলে আমি এড়িয়ে যেতাম, ভাবতাম ছোট ভাই। কিন্তু আবিরের চোখগুলো ছিল অন্যরকম। ও যখন আমার দিকে তাকাতো মনে হতো আমার শাড়ির আড়াল ভেদ করে ও অন্য কিছু দেখছে। সেই দৃষ্টিতে এক অদ্ভুত নেশা ছিল, যা আমাকে অস্বস্তিতে ফেলত, আবার অদ্ভুত এক ভালো লাগাও কাজ করত। ঘটনার শুরুটা হয় এক বর্ষার বিকেলে। রাশেদ ঢাকার বাইরে টিউরে, মেয়ে কোচিংয়ে। আমি ছাদে গিয়েছিলাম কাপড় তুলতে। আকাশ কালো করে মেঘ করেছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে। আমি দ্রুত হাতে শাড়িগুলো তুলছিলাম। হঠাৎ বাতাসের ঝাপটায় আমার আঁচলটা খসে পড়ল। ঠিক সেই মুহূর্তে ছাদের সিঁড়ির দরজা খুলে আবির এলো। ওর হাতে একটা বই, হয়তো পড়তে এসেছিল। আমাকে ওই অবস্থায় দেখে ও থমকে গেল। আমি লজ্জা পেয়ে দ্রুত আঁচল ঠিক করতে গেলাম, কিন্তু বাতাস এতই তীব্র ছিল যে শাড়ি সামলানো দায় হয়ে পড়ছিল। আবির এগিয়ে এলো। ভাবি, সাহায্য করব? ওর গলায় কেমন একটা কাপা ভাব। আমি না বলার আগেই ও আমার হাতের কাছের কাপড়গুলো নামাতে শুরু করলো। কাপড় নামানো শেষ হলে আমরা সিঁড়ির ঘরে দাঁড়ালাম, বৃষ্টির হাত থেকে বাঁচতে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সিঁড়ির ঘরটা বেশ অন্ধকার। আবির আমার খুব কাছে দাঁড়িয়েছিল। ওর শরীরের ভেজা বুনো গন্ধ আমার নাকে আসছিল। হঠাৎ ও বলল, ভাবি, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। ভেজা চুলে তোমাকে দেখলে যে কারো মাথা খারাপ হয়ে যাবে। আমি চমকে উঠলাম। এই বয়সের একটা ছেলের মুখে এমন কথা শুনে আমার শাসন করা উচিত ছিল, কিন্তু আমি পারলাম না। আমার বুকের ভেতর তখন ধরফরানি শুরু হয়েছে। বললাম, ছি আবির, কি সব বলছো? আমি তোমার ভাবি হই। আবির একটুও না ঘাবড়ে এক পা এগিয়ে এলো। ওর নিঃশ্বাস আমার কপালে এসে পড়ছিল। ও ফিসফিস করে বলল, ভাবি হওয়া মানেই কি অনুভূতি মরে যাওয়া? আমি দেখেছি ভাইয়া, তোমাকে সময় দেয় না। তোমার ওই সুন্দর চোখে আমি অনেক কষ্ট দেখেছি ভাবি। বিশ্বাস করো, তোমাকে এভাবে দেখলে আমার নিজেকে ধরে রাখা দায় হয়ে যায়। কথাটা বলে ও খপ করে আমার হাতটা ধরে ফেলল। আমি বিদ্যুৎ স্পৃষ্টের মতো কেঁপে উঠলাম। ওর হাতটা খুব গরম। আমি হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ও শক্ত করে ধরে রাখল। ছাড়ো আবির, কেউ দেখে ফেলবে। আমি দুর্বল গলায় বললাম, কেউ দেখবে না ভাবি, আজ কেউ নেই, প্লিজ আমাকে একবার। বাধা দেওয়ার আগেই ও আমাকে হ্যাঁচকা টানে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ওর শক্ত বুকের সাথে আমার নরম শরীরটা পিষে যাচ্ছিল। আমি অনুভব করলাম আমার শরীরের ভেতর এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে, যা আমি বহু বছর অনুভব করিনি। আমার বিবেকের বাধা তখন শরীরের উত্তেজনার কাছে হার মানছে। ও যখন আমার কানের লতিতে ঠোঁট ছোঁয়ালো, আমার পুরো শরীর অবশ হয়ে গেল। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ওর চুলে হাত বুলিয়ে দিলাম। সেই বিকেলে অন্ধকারে আমরা দুজনকে পাগলের মতো আঁকড়ে ধরেছিলাম, যা ছিল আমাদের সেই অবৈধ সম্পর্কের প্রথম ধাপ। তারপর থেকে আবির আর আমার মধ্যে এক গোপন খেলা শুরু হলো। রাশেদ অফিসে গেলেই আবির কোনো না কোনো বাহানায় ওপরে আসত, কখনো লবণের জন্য, কখনো বা আমার রান্না শেখার নাম করে। কিন্তু আমাদের আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু।
একদিন দুপুরে আমি রান্নাঘরে কাজ করছিলাম, মেয়ে স্কুলে। আবির এসে হাজির। ও সোজা রান্নাঘরে ঢুকে আমার পেছনে এসে দাঁড়ালো। আমি বুঝতে পারছিলাম ও আমার খুব কাছে। ওর শরীরের উষ্ণতা আমার পিঠে এসে লাগছিল। ও নিচু স্বরে বলল, ভাবি, সেদিন ছাদে যা হয়েছে তা আমি ভুলতে পারছি না। রাতে ঘুমাতে পারি না, শুধু তোমার কথাই মনে পড়ে। আমি না তাকিয়েই বললাম, আবির, যা হয়েছে তা ভুল ছিল, এটা পাপ, তুমি প্লিজ আর এসো না। আবির হঠাৎ আমার কোমর জড়িয়ে ধরল পেছন থেকে। আমি শিউরে উঠলাম। ও আমার ঘাড়ে মুখ গুজে বলল, পাপ পুণ্য আমি বুঝি না ভাবি, আমি শুধু তোমাকে চাই। আর তুমি যদি আমাকে না আসো তাহলে আমি কিন্তু ভাইয়াকে বলে দেব যে সেদিন ছাদে তুমিই আমাকে ইশারা করেছিলে। আমি আতঙ্কে জমে গেলাম, এটা তো ব্ল্যাকমেল। আমি ঘুরে দাঁড়ালাম। ওর চোখে তখন কামনার আগুন আর ঠোঁটে বাঁকা হাসি। তুমি এটা করবে না আবির, করব না, যদি তুমি আমার কথা শোনো। আবির আমাকে আরও কাছে টেনে নিল। ওর এই জোর জবরদস্তির মাঝেও আমার শরীরের গোপন ক্ষুধাটা জেগে উঠল। রাশেদের অবহেলা আমাকে এতটাই কাঙাল করে দিয়েছিল যে আবিরের এই হুমকির মাঝেও আমি এক ধরনের অধিকারবোধ খুঁজে পেলাম। আমি আর নিজেকে আটকাতে পারলাম না। ওর চোখের দিকে তাকিয়ে থাকার সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হলো। আমি নিজের ওপর আয়ত্ত হারিয়ে ওর কোমরে হাত দিয়ে ওকে আমার শরীরের সাথে চেপে ধরলাম। আবির আমাকে কোলে তুলে ডাইনিং টেবিলের ওপর বসিয়ে দিল। আমাদের সম্পর্কটা এরপর থেকে আরও গভীর এবং বেপরোয়া হয়ে উঠল। ও আমাকে ইমোশনালিও দুর্বল করে দিচ্ছিল। মাঝে মাঝে ও আমাকে টেক্সট করত, ভাবি, আজ নীল শাড়িটা পরো, ওটাই তোমাকে রানীর মতো লাগে। আমি ওর কথা মতোই সাজতাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেরই লজ্জা লাগত, কিন্তু আবিরের প্রশংসার লোভ সামলাতে পারতাম না। একদিন রাশেদ অফিস থেকে তাড়াতাড়ি ফিরল। আমি তখন আবিরের সাথে ফোনে কথা বলছিলাম, একটু রোমান্টিকভাবেই। রাশেদ কলিং বেল বাজাতেই আমি ফোন কেটে দিলাম, কিন্তু আমার হাত কাঁপছিল। দরজা খুলে দিলাম। রাশেদ খুব ক্লান্ত দেখাচ্ছিল। ও সোফায় বসে বলল, এক গ্লাস জল দাও তো। জল দিতে গিয়ে দেখি আমার ফোনের স্ক্রিনে আবিরের মেসেজ ভেসে উঠল, জান, কাল দুপুরে ছাদে এসো, তোমার জন্য সারপ্রাইজ আছে। রাশেদের চোখ ফোনের দিকেই ছিল। আমার হৃৎপিণ্ড গলার কাছে চলে এলো। রাশেদ কি দেখে ফেলেছে? ও আমার দিকে তাকিয়ে বলল, কার মেসেজ? আমি তোতলামি করে বললাম, ওই গ্রামীণ ফোনের অফার মেসেজ। রাশেদ বিশ্বাস করল কি না বুঝলাম না, কিন্তু ও আর কিছু বলল না। সেই রাতে আমার ঘুম হলো না। একদিকে ধরা পড়ার ভয়, অন্যদিকে আবিরের প্রতি তীব্র আকর্ষণ। পরদিন দুপুরে আমি জানতাম না ছাদে আমার জন্য কি অপেক্ষা করছে। দুপুর 2টো, রোদ খা খা করছে। আমি পা টিপে টিপে ছাদে গেলাম। সিঁড়ির ঘরে আবির দাঁড়িয়েছিল। আমাকে দেখেই ও হাসল, কিন্তু ওর হাসিটা আজ অন্য রকম ছিল। ও পকেট থেকে ফোন বের করে একটা ভিডিও দেখালো। ভিডিওটা দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। ভিডিওতে দেখা যাচ্ছে আমি আবিরের সাথে রান্নাঘরে। সেই দিনের দৃশ্যটা ও লুকিয়ে ভিডিও করে রেখেছে। এটা তুমি কেন করেছ? আমার গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না। আবির ফোনটা পকেটে রেখে আমার দিকে এগিয়ে এলো। ভয় নেই জান, এটা শুধু আমার কাছেই আছে, কিন্তু তুমি যদি আমাকে অবহেলা করো বা দূরে সরিয়ে দাও তাহলে এটা ভাইরাল হতে সময় লাগবে না। আমি কান্নায় ভেঙে পড়লাম, তুমি আমাকে ভালোবাসো না? তাহলে কেন এমন করছো? আবির আমার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, ভালোবাসি বলেই তোমাকে নিজের করে রাখতে চাই। সমাজের নিয়ম আমি মানি না। এখন এসো। ও আমাকে ছাদে থাকা জলের ট্যাঙ্কের আড়ালে নিয়ে গেল। সেখানে রোদের তাপ আর আবিরের শরীরের উত্তাপ মিলেমিশে একাকার হয়ে গেল। আমি ঘৃণার সাথে সাথে এক তীব্র বন্য সুখ অনুভব করছিলাম। ও যখন আমার ঠোঁটে কামড় বসালো আমি ব্যথায় কোকিয়ে উঠলাম, কিন্তু ওকে থামালাম না। আমি জানতাম আমি এক গভীর গর্তে তলিয়ে যাচ্ছি, যা থেকে ফেরা অসম্ভব। ছাদের সেই ঘটনার পর থেকে আমার জীবনটা যেন একটা রোলার কোস্টারে পরিণত হলো। একদিকে রাশেদের প্রতি অপরাধবোধ, অন্যদিকে আবিরের প্রতি এক তীব্র অপ্রতিরোধ্য টান। আবির জানত কিভাবে আমাকে বশে রাখতে হয়। ও শুধু ভিডিওর ভয় দেখাতো না, ও আমাকে এমনভাবে আদর করত যা আমি গত 5 বছরে আমার স্বামীর কাছে পাইনি। ঘটনা মোড় নিল এক বৃহস্পতিবার বিকেলে। রাশেদ জানালো ওকে অফিসের কাজে 3 দিনের জন্য চট্টগ্রাম যেতে হবে। কথাটা শোনার পর আমার বুকের ভেতরটা ধক করে উঠল। ভয় নাকি আনন্দ ঠিক বুঝতে পারলাম না।
রাশেদ চলে যাওয়ার কিছুক্ষণ পরেই আমার ফোনে আবিরের মেসেজ এলো, আজ রাতটা আমাদের, তৈরি থেকো। রাত 10টা। মেয়েকে ঘুম পাড়িয়ে আমি ড্রয়িং রুমে বসেছিলাম। টিভিতে কিছু একটা চলছিল, কিন্তু আমার চোখ ছিল দরজার দিকে। শরীর কাঁপছিল। ঠিক 10:30টায় দরজায় টোকা পড়ল। আমি দরজা খুলতেই আবির ঝড়ের মতো ভেতরে ঢুকল। ও দরজা লক করেই আমাকে জড়িয়ে ধরল। আজ আর কেউ নেই, আজ তুমি শুধু আমার। আবিরের গলায় এক অদ্ভুত মাদকতা। আমি বললাম, আস্তে আবির, মেয়ে জেগে যাবে। জাগবে না, আমি জানি ও গভীর ঘুমে, বলে আবির আমাকে কোলে তুলে নিল। সেদিন রাতে আমি আবিরের মধ্যে এক বন্য বাঘকে দেখেছিলাম। রাশেদের সেই ছকে বাঁধা রুটিন মাফিক ভালোবাসা নয়, আবিরের ভালোবাসায় ছিল এক ধরনের পাগলামি। ও যখন আমার গলার কাছে মুখ নিয়ে গভীরভাবে শ্বাস নিচ্ছিল, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। একদিকে স্বামীর সন্দেহ, অন্যদিকে প্রেমিকের হুমকি। আমি সিদ্ধান্ত নিলাম, এর শেষ আমাকে দেখতেই হবে। পরদিন সকালে রাশেদ অফিসে যাওয়ার পর আমি আবিরকে ছাদে ডাকলাম। আজ আমি তৈরি হয়েই গিয়েছিলাম। আবির হাসতে হাসতে এলো। কি ব্যাপার জান, সকাল সকাল রোমান্স? আমি সোজা ওর চোখের দিকে তাকালাম। ফোনটা দাও আবির, ভিডিওটা ডিলিট করো। আবিরের হাসি মিলিয়ে গেল। কেন, ভয় পাচ্ছ? হ্যাঁ, ভয় পাচ্ছি। আর আমি এই নোংরা খেলা খেলতে চাই না। তুমি যদি ভিডিও ডিলিট না করো, আমি নিজেই রাশেদকে সব বলে দেব, যা হবার হবে। আমার চোখে এমন দৃঢ়তা দেখে আবির হয়তো একটু ভরকে গেল। ও ভাবেনি আমি নিজের সংসার ভাঙার ঝুঁকি নেব। ও বলল, তুমি রাশেদকে বললে তোমার সংসার টিকবে না। টিকবে না জানি, কিন্তু তোমারও মান সম্মান থাকবে না। আমি পুলিশকে বলবো তুমি আমাকে ব্ল্যাকমেল করেছ। তোমার ক্যারিয়ার, ভার্সিটি সব শেষ হয়ে যাবে। আবির কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর পকেট থেকে ফোন বের করল। ঠিক আছে, তুমি যখন চাইছো না, আমি জোর করব না। কারণ আমি তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম ভাবি, শুধু শরীরের জন্য আসিনি। এই বলে ও আমার সামনেই ভিডিওটা ডিলিট করে দিল। আমি হাফ ছেড়ে বাঁচলাম। কিন্তু গল্পটা কি এখানেই শেষ? না বন্ধুরা, ভিডিও হয়তো ডিলিট হয়েছে, আবির হয়তো আর আমাকে ব্ল্যাকমেল করে না, কিন্তু সেই নিষিদ্ধ সময়ের স্মৃতি, আবিরের সেই স্পর্শ, রাশেদের পাশে শুয়ে আজও যখন গভীর রাতে বৃষ্টি নামে, আমার শরীর কি আবিরকে খোঁজে না? রাশেদ আজও জানে না কিছু, কিন্তু আমাদের সম্পর্কের মাঝখানে এক অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেছে। আর আমি আজও ছাদে যাই, একা, বাতাসের দিকে তাকিয়ে ভাবি, যা করেছিলাম তা কি শুধুই পাপ ছিল, নাকি অবহেলিত নারীর একটু বেঁচে থাকার চেষ্টা? আপনারা কি বলেন, কমেন্টে জানাবেন। আজকের গল্প এখানেই শেষ করছি। ভালো থাকবেন।